খুলে শিখবি যা। আসসালামু আলাইকুম, আমি এমডি শফিকুল ইসলাম, বাজারপাড়া কলেজ সাইকোলজি ডিপার্টমেন্ট। আজকে যারা দূর দূরান্ত থেকে অনলাইন ক্লাস অংশগ্রহণ করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব যে বুদ্ধি প্রতিবন্ধিতার জন্য করণীয় কী, বুদ্ধি প্রতিবন্ধিতার জন্য কী কী করণীয় করতে হয়, আজকে সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাম্প্রতিককালে যে বুদ্ধি প্রতিবন্ধিতার প্রতিকারমূলক ব্যবস্থা, এটা অনেক উন্নতি হয়েছে। যে সাম্প্রতিককালে যে বুদ্ধি প্রতিবন্ধিতার প্রতিকারমূলক ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। বিকাশমূলক ত্রুটি বিচ্যুতিকে সম্পূর্ণরূপে দূর করা যায় না। সম্পূর্ণ যে ত্রুটি বিচ্যুতি থাকে এটা সম্পূর্ণরূপে দূর করা যায় না। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধিতার নির্ভরশীলতাকে অনেকাংশ হ্রাস করা যায়। অন্যদিকে তাদের সমাজেও পুনর্বাসিত করা যায়। যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুদ্ধি প্রতিবন্ধিতার যে করণীয়, যে চিকিৎসা, কিছু কিছু বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে শারীরিক ব্যাধি ত্রুটি জড়িত থাকে। যে কিছু কিছু বুদ্ধি প্রতিবন্ধিতার শারীরিক ব্যাধি ত্রুটি জড়িত থাকে, এগুলোকে আমরা চিকিৎসার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে রোগের গতিরোধ করা যাবে। এগুলোকে কী করতে হবে, যে চিকিৎসার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে এটা রোগের গতিটা রোধ করা যাবে। যেমন কেটিনিজম, ফিনাইল কেটোনিউরিয়া, এগুলো রোগের ডাক্তারের চিকিৎসা শরণাপন্ন হতে হবে। তারপর আরেকটা হচ্ছে কাউন্সেলিং। যে কাউন্সেলিংয়ের মাধ্যমেও এই বুদ্ধি প্রতিবন্ধীদের করণীয় ব্যবস্থা করা যায়। যেমন বুদ্ধি প্রতিবন্ধিতা নির্ণয় করা, প্রথমে আমাদেরকে কী করতে হবে, যে বুদ্ধি প্রতিবন্ধী কী করতে হবে, নির্ণয় করতে হবে। তারপরে পিতামাতার অনুভূতি, চিন্তা, আচরণ সম্পর্কে পরামর্শ দান। যে পিতামাতার অনুভূতি, চিন্তা, আচরণ বিষয়ে পরামর্শ দান। তোমরা এখানে জানো যে আচরণ কথাটা চলে যাচ্ছে, যে মানুষ বা প্রাণী যা কিছু করে সব আচরণের মধ্যেই পড়ে। মানুষ বা প্রাণী যা কিছু করে সব আচরণের মধ্যেই পড়ে। আচরণকে বিভিন্নভাবে ভাগ করতে পারো, যেমন সামগ্রিক আচরণ, ঐচ্ছিক আচরণ, খণ্ডিত আচরণ, অনৈচ্ছিক আচরণ। যেমন আমি কথা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে সবাই শুনছো, যারা দূর দূরান্ত থেকে এই ক্লাস অংশগ্রহণ করছো তারা শুনছো। আমি হচ্ছি তোমাদের কাছে সামগ্রিক আচরণ,
আর আমার কথা বলা, হাত নাড়া, ঠোঁট নাড়া, এগুলো হচ্ছে আমার ঐচ্ছিক আচরণ। এগুলো তাদেরকে পরামর্শ দান করতে হবে। বুদ্ধি প্রতিবন্ধী শিশুর শিক্ষা প্রশিক্ষণ পুনর্বাসন বিষয়ে পরামর্শ দান করতে হবে। শিক্ষণ তোমরা জানো যে অতীত অভিজ্ঞতা, অনুশীলন, প্রচেষ্টা, ভুল সংশোধনের মাধ্যমে প্রাণীর আচরণের যে একটা তুলনামূলক স্থায়ী পরিবর্তন আসে, সেটা হচ্ছে শিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে এগুলো বুদ্ধি প্রতিবন্ধী শিশুর শিক্ষা প্রশিক্ষণ পুনর্বাসন বিষয়ে পরামর্শ দিতে হবে। শিশুর আচরণগত সমস্যা বিষয়ক নির্দেশনা দান করতে হবে। যে শিশুর যে আচরণগত সমস্যা, এগুলো চিহ্নিত করে পরামর্শ প্রয়োগ করতে হবে। আরেকটা হচ্ছে ফিজিওথেরাপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ফিজিওথেরাপি শারীরিক সমস্যার জন্য ফিজিওথেরাপি কিন্তু আমরা প্রয়োগ করি। যে শারীরিক সমস্যার কারণে আমরা ফিজিওথেরাপি প্রয়োগ করে থাকি। যে শারীরিক উন্নয়নে শিক্ষক এবং পিতামাতাদের নির্দেশনা দান করতে হবে। এই কাজগুলো যেনারা ফিজিওথেরাপিস্ট তাদের দ্বারা সম্ভব আর কি। যেনারা ফিজিওথেরাপিস্ট তাদের দ্বারা এই কার্যক্রমগুলো সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিশেষ পর্যায়ে শিক্ষা এবং প্রশিক্ষণ প্রয়োগের ব্যবস্থা করতে হবে। এই বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য যে করণীয়, এটা বিশেষ শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দৈনন্দিন জীবনে মৌলিক দক্ষতা, লেখাপড়া, বৃত্তিমূলক শিক্ষণ। আমি আগেই বলেছি যে শিক্ষণ তোমরা তো জানো যে অতীত অভিজ্ঞতা, অনুশীলন, প্রচেষ্টা। অর্থাৎ শিক্ষণ হতে গেলে তিনটি বিষয়ের প্রয়োজন: অভিজ্ঞতা, আচরণ, আর একটা হচ্ছে কি শিক্ষণ, অর্থাৎ মানসিক প্রক্রিয়া যেটা। এই তিনটে সমন্বয় মিলে আমাদের শিক্ষণ হয় আর কি। প্রশিক্ষণ দিতে হবে যাতে বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিটি তুলনামূলকভাবে স্বনির্ভর জীবনযাপন করতে পারে। যাতে কী করতে পারে, যে বুদ্ধি প্রতিবন্ধী শিশুটি নিজেই এটা জীবনযাপন করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, শিক্ষার যে বিষয়গুলো, এই বিষয়গুলো এগুলো আমাদের জানা প্রয়োজন। যেমন আত্মপরিচর্যামূলক দক্ষতা। এই আত্মপরিচর্যামূলক দক্ষতা যেমন একটা বুদ্ধি প্রতিবন্ধী শিশু যেমন হাঁটা, বসা, তারপরে দাঁড়াতে শেখানো, তাকে হাঁটতে শেখানো, তাকে বসতে শেখানো, তাকে দাঁড়াতে শেখানো, কাপড় পরা, কাপড় কীভাবে খুলতে হয়, তারপর কীভাবে প্রস্রাব পায়খানা করতে হয়, এগুলোকে কিভাবে পরিষ্কার করা যাবে, এগুলো তাদেরকে কী করতে হবে, শেখাতে হবে আর কি। যে আত্মপরিচর্যামূলক দক্ষতা, এগুলোর মাধ্যমে তাদেরকে শেখাতে হবে। কিন্তু শিক্ষার্থীবৃন্দু, আমি আবারও বলছি যে আসলে আত্মপরিচর্যামূলক যে দক্ষতা, এগুলো তারা নিজেই করতে পারবে না। এগুলো তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে কাপড় পরতে হবে, তারা তো কাপড় পরতে পারে না।
এবং কাপড় পরলেও তারা কাপড় খুলতে পারবে না। তারপরে ঠিকমতো তারা প্রস্রাব করতে পারবে না। দেখা যাচ্ছে যে প্রস্রাব করার একটা নির্দিষ্ট জায়গা তাদেরকে একটা দিতে হবে, তারা সেখানে গিয়ে প্রস্রাব করবে বা তাদেরকে সেখানে ধরে নিয়ে গিয়ে প্রস্রাব করাতে হবে। তারপরে দেখা যাচ্ছে পায়খানা কিভাবে করবে, পায়খানা করার জায়গা যেটা তাদেরকে সেখানে সেটা কি দেখাই দিতে হবে আর কি, এবং সেগুলো কিভাবে পরিষ্কার করতে হবে এগুলো তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে হচ্ছে জ্ঞানগত দক্ষতা, অর্থাৎ জ্ঞানগত দক্ষতা যে কথা বলা শেখানো, যে কিছু লেখাপড়া, ছোট বড় কিছু গণনা করা, এগুলো যাতে তারা বুঝতে পারে এগুলো তাদেরকে শেখাতে হবে। যে জ্ঞানগত যেটা দক্ষতা, যে কথা বলা শেখানো, কিছু লেখাপড়া, ছোট বড় গণনা করা, এগুলো তাদেরকে শেখানোর জন্য দিক নির্দেশনা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আত্মরক্ষামূলক দক্ষতা, যে নিজেকে কিভাবে তারা বাঁচতে পারে, তাদের বাঁচার যে উপায়গুলো, যেমন আগুনে হাত দেওয়া যাবে না। তারপরে খাল বিল পুকুরে যদি বেশি পানি থাকে তাদেরকে সেখানে যেতে দেওয়া যাবে না। কিভাবে খাল বিলে নামতে হবে তাদেরকে এই জিনিসগুলো শেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা হচ্ছে সামাজিক দক্ষতা, অর্থাৎ সামাজিক অনুশাসন, সামাজিক যে দক্ষতা, সামাজিক যে কর্মকাণ্ড, সামাজিক অনুশাসন, অন্যের সঙ্গে কিভাবে মিশতে হবে, অন্যের সঙ্গে কিভাবে খেলাধুলা করতে হবে, তাদের যে বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে কিভাবে খেলাধুলা করতে হবে, ভদ্রতামূলক যে বিহেভিয়ার, আচরণ, এগুলো তাদেরকে একজন আরেকজনের সঙ্গে যেন ভালো ব্যবহার করতে পারে, এগুলো তাদেরকে সামাজিক দক্ষতা সঠিক দিক নির্দেশনা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা, যার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী তাদেরকে প্রাথমিক জ্ঞান, তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। কারো ধর্মে, কোনো ধর্মে হস্তক্ষেপ করা যাবে না। যার যে ধর্ম সেভাবেই সে পালন করবে, কিন্তু এখানে কারো কোনো ধর্মের প্রতি হস্তক্ষেপ করা যাবে না। এটা তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে শিক্ষার মাধ্যমে, শিক্ষণের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটা হচ্ছে পুনর্বাসন। যে পুনর্বাসনের ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধীদের পুনর্বাসন প্রশিক্ষণ সুযোগ সৃষ্টি করতে হবে, পুনর্বাসন সহায়তা প্রদান, কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে এবং এসব ব্যবস্থা করা দরকার। এখানে পরিবেশ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবেশ দুই ধরনের। একটা হচ্ছে যে কাজের উপযোগী সৃষ্টি করা, তাদেরকে পুনর্বাসন প্রশিক্ষণ, পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তাদের ব্যবস্থা করে দিতে হবে। আর একটা হচ্ছে মনোচিকিৎসা। আমাদের
তোমরা জানো আমাদের এই মনোবিজ্ঞানের ক্ষেত্রে যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা আপার লেভেলে গেলে এই বিষয়টা পাবা, যে ক্লিনিক্যাল সাইকোলজি, যেটা যে মনচিকিৎসা বিজ্ঞানী যারা ক্লিনিক্যাল সাইকোলজি, যে রুগীর বুদ্ধিবৃত্তি কিছুটা স্বাভাবিক পর্যায়ে কাছে না থাকলেও মনোচিকিৎসা দ্বারা কিন্তু ফলপ্রসূ হয় না। অর্থাৎ রুগীর যে বুদ্ধিবৃত্তি কিছুটা স্বাভাবিক হতে হবে, একেবারে অস্বাভাবিক পর্যায়ে যদি হয় তাহলে কিন্তু তাদের চিকিৎসাটা কিন্তু মন মতো হবে না, অর্থাৎ তাদের ফলপ্রসূ একটা মোটামুটিভাবে সন্তোষজনক না হওয়ার কথা। তবে বর্তমানে ইদানিংকালে দেখা গেছে যে কোনো কোনো বুদ্ধি প্রতিবন্ধীদের ক্ষেত্রে মনোচিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ। যে ইদানিংকালে দেখা গেছে যে কোনো কোনো বুদ্ধি প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই মনোচিকিৎসাটা মোটামুটিভাবে ফলপ্রসূ আর কি। বিশেষ করে দেখা যায় যে দলভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে বুদ্ধি প্রতিবন্ধীদের পারস্পরিক ক্রিয়া উদ্দীপনা সৃষ্টি হয় এবং তাদেরকে উদ্দীপ্ত করতে সাহায্য করে থাকে। আবার আচরণ পদ্ধতির বিভিন্ন কৌশলে আচরণ কথাটা বারবার চলে আসে। তোমাদের কথাটা যদি আসে, যেমন যে আচরণ পদ্ধতির বিভিন্ন কৌশল প্রয়োগ করে বুদ্ধি প্রতিবন্ধীদের আচরণের উন্নতি লাভ করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এ হচ্ছে আমাদের যে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য করণীয় ব্যবস্থা কি কি, আমরা আমাদের বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য কি কি ব্যবস্থা পদক্ষেপ নেব, এটা আমাদের জানা প্রয়োজন। আর একটা হচ্ছে যে বিশ্ব প্রতিবন্ধী দিবস, যেটা যে বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিশ্ব প্রতিবন্ধী দিবস, বিশ্ব প্রতিবন্ধী দিবস অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে প্রতি বছরই কিটা যে 3 ডিসেম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে প্রতি বছরই আমাদের যে 3 ডিসেম্বর আছে, প্রতি বছরই 3 ডিসেম্বরের জন্য আমরা এই জাতিসংঘ বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে পালনের জন্য এই জাতীয় পর্যায় থেকে সরকার, জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি কী করেন, আহ্বান জানান যে ডিসেম্বরের 3 তারিখে প্রতি বছর বিশ্ব প্রতিবন্ধী দিবস এটা পালন করা হয়। এই দিবসটি এই জন্য আমাদের দেশেও আমরা প্রতি বছরের ন্যায় যে 3 ডিসেম্বর আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের মাঝে এখন যেটা আলোচনা করবো যে মেধা জিনিসটা কী, মেধার সংজ্ঞা কী। মেধা জিনিসটা আমাদেরকে জানতে হবে। যে মেরিট, যে মেধা কিছু কিছু আচরণ স্বাভাবিক মানের হয়, যে শিশুদের কিছু কিছু আচরণ স্বাভাবিক মানের হয়, আর স্বাভাবিক গড় মানের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বুদ্ধির দিক থেকে এরা মেধাবী। যারা মেধাবী তারা দেখা যায় যে স্বাভাবিক গড় মানের চেয়ে বুদ্ধির দিক থেকেও এরা কি মেধাবী। এই যাদের মেধা আছে আর কি, যেমন মেধাবী ছাত্রছাত্রীরা একাডেমিক, বৈজ্ঞানিক, সামাজিক এবং সাহিত্যিক দক্ষতার ক্ষেত্রে বিশেষ অবস্থান গ্রহণ করে থাকে।
এই মেধাবী শিশুরা কি করে, মেধাবী ছাত্রছাত্রীরা কি করে, যে বিদ্যালয়ের বয়স শুরু হওয়ার সাথে সাথে নির্দিষ্ট শ্রেণী শিক্ষার প্রয়োজনীয় যে যাবতীয় নৈপুণ্য আছে এগুলো আয়ত্ত করে ফেলে। শিখতে তাদের সহপাঠীদের সারা বছর লেগে যায়। এজন্য শিক্ষা কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, যার মাধ্যমে তারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারে। ঠিক আছে, এই মেধার মাধ্যমে আর কি। এই মেধার সংজ্ঞা দিতে গিয়ে আমাদের মনোবিজ্ঞানী ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে বলা চলে যে মনোবিজ্ঞানী স্যার ফ্রান্সিস গ্যালটন ইনি কী করলেন, যে একটা বই লিখলেন। বইটার নাম হচ্ছে, যে ইনি একটা বই লিখলেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বইটির নাম হচ্ছে হেরিডিটারি, হেরি অর্থাৎ এইসি আর হেরিডিটারি, প্রিয় শিক্ষা, হেরিডিটারি জিনিয়াস, GENIUS। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্থাৎ ফ্রান্সিস গ্যালটন এই হেরিডিটারি জিনিয়াস নামক একটি বই লেখেন। ইনি কখন লেখেন, যে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে। এই যে প্রতিভাবধারদের সম্বন্ধে সম্যক ধারণার সৃষ্টিতে অবদান রাখতে পেরেছেন এই গ্যালটন। গ্যালটন মনে করছেন যাদের বুদ্ধাঙ্ক আইকিউ 200-র মতো, যাদের আইকিউ 200-র মতো, প্রতিভা জন্মগতভাবে উদ্ভূত নির্ধারিত হয়ে থাকে। আর এই গ্যালটনের শিষ্যের ক্ষেত্রে কী করেন, একটা বুদ্ধাঙ্ক পরিমাপের জন্য মেন্টাল টেস্ট ব্যবহার করেন। একটা কী করেন, মেন্টাল টেস্ট ব্যবহার করেন। মেন্টাল টেস্ট ব্যবহার করেন, এটা বিজ্ঞানসম্মত বুদ্ধি অভিক্ষার উদ্ভাবক হিসেবে, অর্থাৎ আরেকজন মনোবিজ্ঞানী, যে মনোবিজ্ঞানী আলফ্রেড। প্রিয় শিক্ষার্থীবিন্দু, এই মনোবিজ্ঞানী আলফ্রেড, তোমরা নাম শুনছ, আলফ্রেড বিনেসীমা স্কেল কয়েকবার অনুবাদ করা হয়। অর্থাৎ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারমান, এর আগেও তোমাদের সঙ্গে আমি বিষয়টা আলোচনা করছি, যে বুদ্ধাঙ্ক নিয়ে, যে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষেপ প্রণয়ন করেন কি, যে 1916 সালে আর কি, 1916 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 1916 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারমান এই স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা তৈরি করেন, এবং সেটাকে আবার 1973 সালে এই অভিক্ষাটির শেষ সংস্করণ করা হয় আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে দেখা যাচ্ছে যে মেধাবী, যাদের মেধা আছে, অর্থাৎ মেধাবী শিশুদের শনাক্ত করার জন্য 1960-এর দশকে 1960-এর দশকে বুদ্ধাঙ্ক স্বাবলম্বী ব্যবহারে প্রচলিত পদ্ধতির পাশাপাশি সৃজনশীল ক্ষমতার দিকে মনোযোগ দেওয়া হয়। অর্থাৎ এখানে মেধা এবং সৃজনশীল একটা আরেকটার সঙ্গে পাশাপাশি, যে ক্রিয়েটিভিটি, যেটা যে মেধা এবং সৃজনশীল একটা এবং আরেকটার সঙ্গে পাশাপাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের মনোযোগ কথাটা আছে, অর্থাৎ অ্যাটেনশন। তো মনোযোগ জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, যে একাধিক বিষয় থেকে সরিয়ে নিয়ে নির্দিষ্ট বিষয়ের প্রতি মনটাকে কী করতে হবে, আকৃষ্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখা যাচ্ছে কোনো কাজ করতে গিয়ে তোমার অনেক
সামনে বিষয় আসতে পারে। সব কাজ কিন্তু একসঙ্গে করা সম্ভব না, যে কোনো একটা কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই জন্য বলছি যে বুদ্ধাঙ্কের সাহায্যে সম্পূর্ণভাবে মেধার সম্ভাব্য সব দিক সংজ্ঞায়িত করা যায় না। যে মনোবিজ্ঞানী গিলফোর্ড বলেছেন, বুদ্ধি অপেক্ষা হচ্ছে ক্ষুদ্র পরিসরে মানবিক প্রচেষ্টার বুদ্ধিভিত্তিক কার্যাবলীর সামান্য নমুনা মাত্র, যার মধ্যে অনেক মেধা বিতরিত হয়েছে, যা ব্যক্তি সমাজ জীবনে যথেষ্ট অবদান রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই মেধার সংজ্ঞা দিতে গিয়ে আমাদের মনোবিজ্ঞানী ওয়াইটি, তোমরা নাম শুনছ যে ওয়াইটি, WITTY, ওয়াইটি, এই ওয়াইটি 1940 সালে এই মেধার সংজ্ঞা দিয়েছেন, যে মেধার সংজ্ঞা হলো যে বুদ্ধিদীপ্ত শিশু যাদের কার্যাবলী যে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য এবং সঙ্গতিপূর্ণ। আর বুদ্ধিমান ও মেধাবী হলে তারাই যারা অনুধাবন, কৃতিত্ব অথবা দক্ষতা দেখাতে সক্ষম। অর্থাৎ বুদ্ধিমান তো অবশ্যই হতে হবে, বুদ্ধি থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বুদ্ধির মাধ্যমেই মেধাবী হওয়া যায়, বুদ্ধি না থাকলে কিন্তু মেধাবী হওয়া যায় না। বুদ্ধিমান মেধাবী হলো তারাই যারা অনুধাবন করতে পারে এবং কৃতিত্ব এবং দক্ষতা দেখাতে সক্ষম। দেখবা তোমাদের যে তোমরা অনেক স্টুডেন্ট হয়তোবা দেখা গেছে যে এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে সবাই কিন্তু GPA 5 পাবে না। হয়তো দেখা যায় যে 40 জন 50 জনের মধ্যে হয়তো একজন ছাত্র বা একজন ছাত্রী GPA 5 পেল। তাহলে দেখা যাচ্ছে GPA 5 যে স্টুডেন্টরা পেল, তাহলে অবশ্যই আমরা ধরে নেব ওই স্টুডেন্টের তার মেধা আছে, তার ব্রেন, বুদ্ধি, ইন্টেলিজেন্স আছে। মেধা, প্রখর বুদ্ধি বলতে বিভিন্ন দক্ষতা গুণাবলী সমন্বয়ে গঠিত একটি জটিল ধারণাকে বোঝায়। অর্থাৎ মেধার প্রখর কি থাকবে? বুদ্ধি, এবং সেটাকে বিভিন্ন দক্ষতা গুণাবলী সমন্বয়ে গঠিত একটি জটিল ধারণাকে বোঝাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে প্রখর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারীর সংখ্যা খুবই কম। 1000 শিশুর মধ্যে যদি একটি অথবা 10,000 শিশুর মধ্যে একজন পাওয়া যেতে পারে, তাহলে মেধাবী শিশু গড় ছাত্রছাত্রীদের চেয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং জনপ্রিয়। অর্থাৎ 1000 শিশুর মধ্যে যদি একটি বা 10,000 শিশুর মধ্যে যদি একজনকে খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা ধরে নেব যে মেধাবী শিশু গড় ছাত্রছাত্রীদের চেয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং সেটা জনপ্রিয় আর কি, ওই মেধাবী শিক্ষার্থী আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে আসলে মেধার সংজ্ঞা, আরেকটা হচ্ছে সৃজনশীলতার সংজ্ঞা। সৃজনশীল, এটা আমাদের জানতে হবে। মেধা, আমি তো আগে বলেছি মেধা এবং সৃজনশীল এটা একটা আরেকটার সঙ্গে জড়িত। সৃজনশীলতাকে মেধার চূড়ান্ত অভিব্যক্তি বলা যায়। যে সৃজনশীলতা যেটা হচ্ছে যে মেধার চূড়ান্ত অভিব্যক্তি বলা যাবে আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে কাজের অদম্য স্পৃহা থাকতে হবে। কোনো কাজ করতে গিয়ে কাজের অদম্য স্পৃহা থাকতে হবে। অধ্যবসায় যাবতীয় পেশনা থাকতে হবে।